প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস 5 2025 উপলক্ষে বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ক্যান্সার জয় আপনাদের সাথে আছি আমি সালমা ফাতি খান। দর্শক জনস্বার্থে রয়েছে বিকম ফার্মাসিউটিক্যাল পিএলসি এবং আমাদের সৌজন্যে রয়েছে জেলোপ্ল্যাট অ্যাকোয়া। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পন্সরদেরকে। আজকের বিষয়টিতে পরামর্শ দেবার জন্য বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট, কনসালটেন্ট টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। স্যার, আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের অনুষ্ঠানটিতে। ধন্যবাদ। স্যার, আমরা আসলে খুবই আনন্দিত যে আজকে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টিতে পরামর্শ দেবার জন্য যুক্ত হয়েছেন। স্যার, শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস চলছে এবং এই মাস উপলক্ষে আমরা সচেতন করার জন্য লোকদেরকে বা জনস্বার্থে সচেতন করার জন্য আমরা এই আয়োজনটি করেছি। মানুষ বা কোনো পেশেন্ট যদি এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হন, কি উপসর্গ বা কি সাইন সিম্পটম দেখা দিলে তারা বুঝতে পারবেন বিষয়টি? স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আসলে আমি শুনতে পারিনি আপনার কথাগুলো। স্যার, আমি একটু জানতে যদি চাচ্ছি একবার আপনার কাছ যদি থেকে বলতেন। যে জি, স্যার, আমি জানতে চাচ্ছি যে আসলে কি ধরনের উপসর্গ দেখা দিলে একজন মানুষ নিশ্চিত হতে পারবেন যে তার কোলন ক্যান্সার হয়েছে এবং তাকে ডক্টরের শরণাপন্ন হওয়া প্রয়োজন? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শুনতে স্যার, পাচ্ছেন? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, কোলোরেক্টাম ক্যান্সার এটি হচ্ছে নারী এবং পুরুষ উভয় সেক্সের মানুষেরই আরকি একটি কমন একটি ক্যান্সার। পৃথিবীতে দেখা যায় যে নারী এবং পুরুষের মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হয়। আমরা যদি গ্লোবাল ক্যান্সার স্ট্যাটিস্টিক্স আমরা যদি দেখি তাহলে ২০২০ সালে পৃথিবীতে প্রায় ১৯,৩১,০০০ মানুষ কোলোরেক্টাম ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং সেই কোলোরেক্টাম ক্যান্সার থেকে প্রায় ৯,৩৫,০০০ মানুষ কোলোরেক্টাম ক্যান্সারে মৃত্যুবরণ করেছে। তো এটা একটি সর্বব্যাপী একটি ক্যান্সার। তো যেটা হয় যে পৃথিবীর কোথায় কেমন এই ক্যান্সারটি আছে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি যে এশিয়ান, আফ্রিকান এবং দক্ষিণ আমেরিকান যারা আছে এবং যারা ইউএসএ বা আমেরিকাতে যারা পরবর্তীতে মাইগ্রেট করছেন এই ধরনের মানুষদের মধ্যে দেখা যায় যে এই প্রবণতাটা একটু বেশি। অর্থাৎ এশিয়ান আমেরিকান, আফ্রিকান আমেরিকান, সাউথ আমেরিকান, নর্থ আমেরিকান মিক্সড এদের মাঝে। তো যদিও স্ট্যাটিস্টিক্স এটা বলছে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে এটা কেমন আসলে এখনো সে ধরনের বিশ্বাসযোগ্য তেমন স্ট্যাটিস্টিক্স এখনো পর্যন্ত নেই। তো তারপরেও আমরা ব্যক্তিগত জীবনে আমরা যদি খেয়াল করি, আমরা ব্যক্তিগত প্র্যাকটিসে আমরা যখন দেখি যে কোলোরেক্টাম ক্যান্সারের প্রাদুর্ভাব বাংলাদেশেও কম নয় এবং এটা অনেক বেশি আমি বলব। তো যারা আসে আমাদের কাছে অধিকাংশেরই বয়স আমরা যদি ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স যদি বলি সেটা হচ্ছে প্রায় 90% এর অ্যাবাভ তারা 50 এন্ড অ্যাবাভ এজে আসে আমাদের কাছে। এছাড়াও বর্তমান সময়ে যে 30 বা বিলো 30 ও কিন্তু এই রোগের ইনসিডেন্সটা বেড়ে গিয়েছে। সেটা আমরা প্রতিনিয়ত আমাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস লাইফে আমরা কিন্তু সেটা প্রত্যক্ষ করছি। স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে যে আমরা জানি যে কোলন ক্যান্সারের সাথে খাবারের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। আসলে মানুষের খাদ্যাভ্যাস কি ধরনের হলে এই কোলন ক্যান্সারের ঝুঁকিগুলো বাড়তে পারে বলে আপনি মনে করেন? আমি আসলে শুনতে পারছি না আপনার কথা। স্যার, আপনি কি আমাকে আমি এখন শুনতে একদমই কিছু পাচ্ছেন কিনা? শুনতে পারছি না।
স্যার আমরা দুঃখিত খুবই। আমি চেষ্টা করব স্যার আমার কথা যাতে আপনার কাছ পর্যন্ত পৌঁছায় সেই ব্যবস্থা যাতে নেওয়া হোক। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, দর্শক আপনারা দেখছেন ক্যান্সার সচেতনতা মাস কোলন ক্যান্সার উপলক্ষে বিশেষ আয়োজন কোলন ক্যান্সার জয় এবং এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ ওসিফুর রহমান। আমরা আশা করছি যে সমস্যাটি হচ্ছে সেটি খুবই দ্রুত সমাধান করা হবে। স্যার আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন কিনা? স্যার আমি আমাকে শুনতেছি না। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমি এখনো শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আমি কথা শুনতে পাচ্ছি না। স্যার আপনি কি ব্লুটুথ থেকে যুক্ত হয়েছেন কিনা? ব্লুটুথ থেকে তো ঝামেলা হবে। স্যার এখন শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ জি বলেন। স্যার আমরা যে বিষয়টি নিয়েছিলাম যে আমরা জানি যে কোলন ক্যান্সারের সাথে খাবারের একটি বিশেষ এখন শুনতে সম্পৃক্ততা পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছি না। স্যার আপনি ব্লুটুথ কানেকশনটা যদি অফ করে দিতেন আই থিংক আমাদের কমিউনিকেশনটা বেটার হতো। ব্লুটুথ ইয়ারফোন অফ। এখন শুনতে পাচ্ছি না। স্যার আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক এটিএন বাংলার পর্দায় আমরা দেখছি বিকন ফার্মাসিউটিক্যাল সৌজন্যে ক্যান্সার জয় অনুষ্ঠানটি। আসলে আমাদের যান্ত্রিক ত্রুটিগত কিছু সমস্যার কারণে আসলে স্যারের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে না। আমরা আশা করছি স্যারকে দ্রুত সংযুক্ত করতে পারবো। স্যার আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন কিনা? এখন শোনা যাচ্ছে। স্যার আমরা তাহলে সময় নষ্ট না করে দ্রুত আপনার কাছে জিজ্ঞেস করি যে জানতে চাচ্ছিলাম যে খাবারের সাথে কোলন ক্যান্সারের একটি যোগসূত্র রয়েছে। এটি আসলে কতটুকু নির্ভর করে একজন পেশেন্টের উপর? স্যার খাবারের আসলে বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? আচ্ছা হ্যাঁ, এটা একটা সুন্দর একটি প্রশ্ন। কোলোরেক্টাম ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন অবশ্যই খাবারের সাথে আছে, যেটা আমরা বলে থাকি। দেখা যায় যে যারা বেশি করে ওবেস, যারা ফ্যাটি এবং কোলেস্টেরল সমৃদ্ধ খাবার যারা খেয়ে থাকেন, তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়। এবং একই সাথে দেখা যায় যে যারা রেড মিট জাতীয় খাবার, ক্যান্ড ফুড, তারপরে হচ্ছে প্রিজার্ভ ফুড যারা খেয়ে থাকেন, তো এই ধরনের মানুষের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়। বিশেষ করে তাছাড়াও যারা হচ্ছে আপনার ফ্রেশ ভেজিটেবলস বা হচ্ছে সতেজ শাকসবজি যারা খান না, তাদের মধ্যেও এটা বেশি থাকে। এবং একই সাথে যারা স্মোকিং এবং অ্যালকোহল করেন, তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি থাকে। তো একই সাথে আমি বলে দিতে চাই যে ভিটামিন এ, সি এবং
ই জাতীয় খাবার, অর্থাৎ এগুলোকে আমরা বলি যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। যে অ্যান্টিঅক্সিডেন্ট এই এসিই সমৃদ্ধ যেই খাবারগুলো রয়েছে সেটা কিন্তু কোলোরেক্টাম ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। একই সাথে যেসব খাবারে ক্যালসিয়াম সমৃদ্ধ ডায়েট আমরা বলি, যেমন ধরেন যে ছোট মাছ, যেমন যেমন ধরেন যে ডিমের কুসুমের উপরের অংশ, এগুলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও কোলোরেক্টাম পলিপ বা কোলোরেক্টাম ক্যান্সারের ক্ষেত্রে একটি প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করতে। তো স্যার আমরা এটাই। আসলে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমরা জানি আসলে মাহে রমজান মাস চলছে পবিত্র এবং এই মাসে আমাদের একটি নির্দিষ্ট আসলে খাবারের একটি প্যাটার্ন থাকে। আমরা এই সময় দেখা যায় ইফতারে প্রচুর ভাজাপোড়া খেয়ে থাকি এবং অনেক ধরনের মুখরোচক খাবার খেয়ে থাকি এবং বাহিরের অনেক ধরনের আইটেম আমরা খেয়ে থাকি। আসলে এই যে খাবারের যে আমাদের এই যে প্রচলিত যে ধারাটা, এটা আসলে ক্যান্সারের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে এবং কি ধরনের খাবার আসলে খাওয়া উচিত বলে আপনি মনে করেন এই সময়টিতে? হ্যাঁ, ধন্যবাদ। মাহে রমজানে আসলে একটু যে খাবারগুলো আমরা খাই, এগুলো আসলে কোনো মানে বলা যায় যে এগুলোর ভিতরে বেশ আ কিছু আছে যেগুলো আমাদের শারীরিক সমস্যা তৈরি করতে পারে। যেমন আমরা কিছু আইটেম খাই যেগুলো আমরা সারা বছর অনেক সময় খাই না, যেমন ছোলা আইটেমটা। তো ছোলা আমাদের শরীরের জন্য একটা ঔষধি গুণ সমৃদ্ধ একটি খাবার। তো ছোলা আমরা খেতে পারি, কিন্তু দেখা যায় যে অতিরিক্ত মসলাযুক্ত ভাবে আমরা যদি এটাকে রান্না করি এবং খাই, সেক্ষেত্রে আমাদের ২ টা অসুবিধা হতে পারে। একই সাথে আমরা যেমন এটা আমাদের মানে ইয়েতে হজমে অসুবিধা করতে পারে এবং একই সাথে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে সেটা আসলে শারীরিক অনেক রকম সমস্যাই তৈরি করতে পারে। তারপরে বড়া, তারপরে পেঁয়াজু, এই যে মানে ভোজ্য তেল দিয়ে ভাজা যে খাবারগুলা, এগুলোর ক্ষেত্রে আমি বলব যে আপনারা এগুলো পরিমিত পরিমাণে খাবেন। এগুলো বাড়িতে তৈরি যেগুলো, এগুলো যে সবসময় ক্ষতিকর বা অনেক বেশি ক্ষতিকর তা নয়। বাসার বাইরে যেগুলো আপনারা করবেন তাদের ক্ষেত্রে আমি বলব যে সেখানে আসলে আমরা জানি না যে পোড়া জিনিসটা কতবার হয়েছে, ফ্রেশ তেল দিয়ে ভাজা হয়েছে কিনা, বাসি কিনা, এগুলো আমরা জানি না। তো এই খাবারগুলো আসলে আমরা পরিমিত পরিমাণে খেতে পারি। খেতে পারবো না তা না, খেতে পারবো। আর বেশি আমরা গুরুত্ব দিব যে বিভিন্ন প্রকার ফল, যেমন কলা হতে পারে সেটা, যেমন খেজুর হতে পারে। খেজুর খুবই একটি এনার্জেটিক একটা ফুড। যেমন কমলা হতে পারে, যেমন মাল্টা হতে পারে, যেমন বেদানা হতে পারে। এর বাইরে যদি বলেন যে আপেল, আঙ্গুর যদি বলেন, আপেল এবং আঙ্গুর এই ২ টি খাবার আসলে খুবই মানে প্রিজারভেটিভ সমৃদ্ধ এবং এর মধ্যে ফরমালিন থাকে, যেটা আসলে আমাদের কার্সিনোজেন ক্ষেত্রে যে কেমিক্যাল প্রিজারভেটিভ রয়েছে তার একটা ভূমিকা আছে বলে আমরা মনে করি। তো সেই কার্সিনোজেন সমৃদ্ধ আপেলের কথা আমাদের দেশে বহুলভাবে আমরা আমরা ঔষধি খাবার হিসেবে বা রোগীর পথ্য খাবার হিসেবে আমরা এই খাবারটি মানুষের রোগীর জন্য দিয়ে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে খুবই একটি মানে বিষাক্ত একটি খাবার বলে আমি মনে করি আরকি। আর বাড়িতে তৈরি ন্যাচারাল যেই বাড়ির যে অন্যান্য যে খাবারগুলো রয়েছে, ভাত, মাছ, শাকসবজি, এগুলো তিনি স্বাভাবিকভাবেই খেতে পারবেন যেকোনো মানুষই, অসুবিধা নেই। তবে আ আ রেড মিট এর ক্ষেত্রে এবং যেই খাবারগুলো আরকি স্মোকড ফুড, পিকলড ফুড, যেটাকে আমি আমি যদি উদাহরণ বলি যে বারবিকিউ জাতীয় খাবার এবং বা আধা সিদ্ধ খাবার, এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। শুধু কার্সিনোজেনিক জিনিসই নয়, এটার মাধ্যমে বিভিন্ন রকম রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে, বিভিন্ন রকম ইনফেকশনও আমাদের শরীরে হতে পারে। তো এই বারবিকিউ খাবার যে প্রবণতা বর্তমান সময়ে, এটা আসলে আমি মনে করি যে এই প্রবণতাটা আসলে সঠিক নয়। এটা আমাদেরকে হিসাব করে খাওয়া উচিত। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খুবই চমৎকারভাবে আমাদেরকে বিশ্লেষণ করেছেন যে আসলে আমাদের খাদ্যাভ্যাস কিরকম হওয়া উচিত। আরেকটি বিষয় স্যার ইদানিংকালে খুবই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আধুনিক জীবনকে একটু সহজ করার জন্য এবং আমাদের সময়কে সেভ করার আমি জন্য আমরা শুনতে বিভিন্ন পারছি ধরনের না। আপনার প্যাকেজ কথা আমি শুনতে পারছি না। শুনতে স্যার পারছি না। আপনি কি তো কোলোরেক্টাম ক্যান্সার অ্যাওয়ারনেস মাস মার্চ সে উপলক্ষে আমাদের আজকের এই প্রোগ্রাম।
তো এ বিষয়ে আমি একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে 2025 সালের মার্চ মাসে কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মাস এর যেই থিম সেটি হচ্ছে ড্রেস ইন ব্লু। এটা মিন করে যে উই সাপোর্ট ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যান্সার প্রিভেনশন থ্রু স্ক্রিনিং। তো স্ক্রিনিং এর মাধ্যমে আমরা ক্যান্সার প্রিভেনশন করতে পারি। তো এই ব্লুটা কি জিনিস? ব্লু হচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থের কালার। আমরা জানি প্রতিটা ক্যান্সারেরই একটা অ্যাওয়ারনেস কালার আছে। তো ব্লু হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস এর কালার। এবং আজকে আমি ব্লু ড্রেস পরেছি, সেটার অন্যতম কারণ সেটা আমার ব্যাকগ্রাউন্ডেও আমি ব্লু কালার রেখেছি। এটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস এর একটি সংকেত। এবং আমি যদি বলি যে কোলোরেক্টাল ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার, কারণ আমরা কোলোরেক্টাল ক্যান্সার উচ্চ ঝুঁকির কারণগুলো আমরা যদি জানি এবং আমরা যদি প্রতিরোধ করতে পারি, নিয়মিত যদি স্ক্রিনিং করতে পারি, তো তাহলে আমরা কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি। স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। দুইটা ক্যাটাগরি বলতে যে দেখা যায় যে এভারেজ রিস্ক যারা আছে, এভারেজ রিস্কের যে সকল মানুষ আছেন যাদের মধ্যে তাদের ক্ষেত্রে, এবং যারা 50 বা তার ততোধিক বয়সী মানুষ, প্রতিটা মানুষই আসলে কোলোরেক্টাল ক্যান্সারের এভারেজ ঝুঁকি বা সাধারণ ঝুঁকির মধ্যে রয়েছেন। তো তাদের ক্ষেত্রে আমার যেটা মানে যেই প্রোটোকল রয়েছে যে সেটি হলো তারা প্রতি বছর কিছু পরীক্ষা, যেমন ফিকাল অকাল ব্লাড টেস্ট আছে, যেমন সিটি কোলোনোগ্রাফি, ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা, ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি বা কোলোনোস্কোপি। তো এই পরীক্ষাগুলো আমরা প্রতি বছর আমরা করতে পারি। এবং দেখা যায় যদি এভাবে পরীক্ষা করার পরে যদি কোনো সন্দেহজনক কিছু যদি পাওয়া যায়, কোনো পলিপ বা ঘা বা কোনো টিউমার ক্যান্সার জাতীয় কিছু যদি মনে হয়, তাহলে অবশ্যই আমরা সেটাকে কোলোনোস্কোপি গাইডেড বায়োপসি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হব যে আদৌ এটা আসলে ক্যান্সার আছে কিনা। এরপরে যারা হাই রিস্ক আছে, উচ্চ ঝুঁকি যাদের মধ্যে রয়েছে, উচ্চ ঝুঁকি কাদের মধ্যে রয়েছে? যাদের বিভিন্ন পারিবারিক ইতিহাস রয়েছে কোলোরেক্টাল ক্যান্সারের, যাদের কোলোরেক্টাল পলিপ রয়েছে। কোলোরেক্টাল পলিপ বলতে অ্যাডেনোমাটাস পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপ, এই কয়েক ধরনের পলিপ রয়েছে। তাদের ক্ষেত্রে তারা আসলে উচ্চ ঝুঁকিতে রয়েছে। বলা হয়ে থাকে যে যাদের ক্ষেত্রে এই ধরনের পলিপ আছে তারা প্রায় 40% ক্যান্সারের ঝুঁকির মধ্যে থাকেন, বিশেষ করে অ্যাডেনোমাটাস পলিপ যদি কারোর মধ্যে যদি থাকে। তো আর ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস যাদের মধ্যে আছে তাদের তাদের খুব আর্লি এজে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় যে 16 বছরের নিচে প্রায় 50% মানুষের অ্যাডেনোমা ডেভেলপ করে, এবং 35 বছরের মধ্যে প্রায় 95% মানুষের অ্যাডেনোমা ডেভেলপ করে, এবং দেখা যায় যে 35 থেকে 45 বছর বয়সের মধ্যে এদের কোলোরেক্টাল ক্যান্সার হয়ে যায়। তো আমরা যদি এই স্টেজে যদি তাদেরকে ধরতে পারি, তাহলে অবশ্যই আমরা তাদেরকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবো। এরপরে দেখা যাবে যে আলসারেটিভ কোলাইটিস নামে এক ধরনের রোগ রয়েছে, যেটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তো আলসারেটিভ কোলাইটিসের যে সমস্যাটা, এইটা দেখা যায় যে ফার্স্ট 10 ইয়ার্স এর মধ্যে এদের ক্যান্সারের ঝুঁকি থাকে 3%। সেকেন্ড দশকে 20 বছরের মধ্যে এর ঝুঁকি থাকে 20%, এবং থার্ড দশকে গিয়ে এর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে প্রায় 30%। তো এদের ক্ষেত্রে আলাদা আলাদা স্ক্রিনিং প্রোটোকল আছে। আমি যদি বলি যে যাদের ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস রয়েছে তাদের ক্ষেত্রে প্রতি বছর 10 থেকে 12 বছর বয়স থেকে প্রতি বছর কোলোনোস্কোপি পরীক্ষার মাধ্যমে তাদেরকে স্ক্রিনিং করতে হবে, এবং এটা 35 বছর পর্যন্ত। আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে যাদের আলসারেটিভ কোলাইটিস আছে তাদের আক্রান্ত হওয়ার 10 বছর পর থেকে প্রতি বছর তাদেরকে এই স্ক্রিনিং করতে হবে। যাদের ক্ষেত্রে এছাড়াও যাদের ফ্যামিলিতে কোলন ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, তাদের আর্লিয়েস্ট অনসেট যেই বয়সে হয়েছে তার থেকে 10 বছর আগে থেকে তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের কোলন ক্যান্সারের স্ক্রিনিং করতে হবে। তো এছাড়াও যেসব মানুষের 50 বছরের পরে যাদের কোলন ক্যান্সারের কোনো লক্ষণ যদি কারোর মধ্যে প্রকাশ পায়, যেমন কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণের মধ্যে একটি হচ্ছে যে পায়খানার রাস্তা দিয়ে মানে অল্টারেশন অফ বাওয়েল হ্যাবিট, মানে একটা মানুষের বাওয়েল হ্যাবিট, প্রতিদিন তার টয়লেট হতো
কিন্তু দেখা যাচ্ছে বিগত ১ সপ্তাহ ২ সপ্তাহ তার বাওয়াল হ্যাবিটটা অল্টার্ড হয়ে গেছে। অর্থাৎ দেখা গেছে যে তার ৩ দিন কনস্টিপেশন, ৩ দিন ডায়রিয়া, বা দেখা গেছে যে পায়খানার সাথে হঠাৎ করে রক্ত আসছে, হঠাৎ করে তার ওজন কমে গেছে, শরীরের রক্ত অনেক কমে গেছে। তো এই ধরনের লক্ষণ যদি ৫০ বছরের বেশি বয়সী কারোর মধ্যে যদি দেখা যায়, তাহলে অবশ্যই তাকে কোলোনোস্কোপি পরীক্ষা করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে তার শরীরে কোনো মানে ক্যান্সার জাতীয় কোনো টিউমার আছে কিনা। এরপরে দেখা যাবে যে যারা কোলোরেক্টাম ক্যান্সার যারা আক্রান্ত হয়েছেন ইতিপূর্বে, তাদের ক্ষেত্রেও আমরা ফলো আপের সময় তাদের ক্ষেত্রেও একটা রিকারেন্স এর একটা ঝুঁকি একটা থাকে। তো সেক্ষেত্রেও আমরা ফলো আপের সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা কোলোনোস্কোপির মাধ্যমে যাতে তার সেকেন্ড রিকারেন্স না হয় বা রিকারেন্স আমরা আগে থেকে প্রিভেন্ট করতে পারি, সেজন্য কোলোনোস্কোপি রেগুলার স্ক্রিনিং করা প্রয়োজন হয়। তো এভাবে আমরা কোলোরেক্টাম ক্যান্সার থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। আর চিকিৎসার কথা যদি বলেন, চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু? কোলোরেক্টাম ক্যান্সার এর চিকিৎসার মাধ্যমে আমরা যদি কোলন ক্যান্সার, কোলন এবং রেক্টাম ক্যান্সার একসাথে যদি বলি, যে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা যদি প্রাথমিক অবস্থায় আসে, তাহলে সেটা মোর দ্যান 90%। আমরা জানি যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, ক্যান্সার মানে মৃত্যু অনিবার্য, আমরা অনেকেই কথা বলি। কিন্তু প্রাথমিক অবস্থায় আসলে কিন্তু তার কোলোরেক্টাম ক্যান্সার থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু মোর দ্যান 90%। কিন্তু কেউ যদি একটু ছড়িয়ে নিয়ে আসে, অর্থাৎ মানে লোকালি অ্যাডভান্সড বা স্থানীয়ভাবে বিস্তৃত অবস্থায় যদি কোলোরেক্টাম ক্যান্সার নিয়ে আসে, তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় ৭৫%। এরপরে কেউ যদি ছড়িয়ে নিয়ে আসে শরীরের মধ্যে, তার অন্যান্য অর্গানে যদি এফেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়ার সম্ভাবনা অনলি লেস দ্যান 20%। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে সচেতনতা এবং সেটা হচ্ছে সময়। তো কোলোরেক্টাম ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি নিজেরা সচেতন হই, যথাযথভাবে দ্রুত সম্ভব আমরা যদি চিকিৎসা গ্রহণ করি, আমরা যদি দেশেই চিকিৎসা গ্রহণ করি, বিদেশে যাওয়ার জন্য আমরা যদি ওয়েট না করি, আমরা যদি আর্লি স্টেজ অথবা রিজিওনালি মেটাস্টেসিস অবস্থায়ও যদি আমরা আসি, তাও এটা থেকে নিরাময় সম্ভব। এটা হচ্ছে আশার খবর। এবং বর্তমানে বাংলাদেশে নিজস্ব কোম্পানিগুলো, দেশীয় কোম্পানিগুলো ক্যান্সারের ড্রাগ নিয়ে আসার কারণে এবং এদের মধ্যে অনেকগুলো কোম্পানি নিয়ে আসার কারণে এর দামও অনেকাংশে কমে গেছে এবং দেশেই উন্নত প্রযুক্তির রেডিওথেরাপি রয়েছে, ক্যান্সার ইমিউনোথেরাপি রয়েছে, টার্গেটেড থেরাপি রয়েছে, কেমোথেরাপি রয়েছে এবং যথেষ্ট রিজনেবল বা কম কস্টে একটা মানুষ কোলোরেক্টাম ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা বাংলাদেশে থেকেই তিনি নিতে পারেন এবং তিনি সুস্থ হয়ে যেতে পারেন। এই মেসেজটি আমি সবাইকে দিতে চাই। ধন্যবাদ। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদের দর্শকদেরকে দিয়েছেন। আশা করছি আপনার পরামর্শগুলো আমাদের দর্শকদের কাজে লাগবে। দর্শক, এটিএন বাংলার পর্দায় এতক্ষণ দেখছিলেন কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বিশেষ আয়োজন ক্যান্সার জয় অনুষ্ঠানটি। আমাদের সাথে জনস্বার্থে রয়েছে বিকম ফার্মাসিউটিক্যাল পিএলসি এবং আমাদের সৌজন্যে রয়েছে জেলাপ্যাথ অ্যাকোয়া। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পন্সরদেরকে। স্যার যেমন বললেন যে সচেতনতার মাধ্যমে ক্যান্সারকে জয় করা সম্ভব যদি আর্লি স্টেজে আমরা এটাকে ডিটেক্ট করতে পারি এবং সেই সাথে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের মরণ ব্যাধি থেকেও মুক্ত হওয়া সম্ভব। আশা করছি আজকের প্রোগ্রামটি আপনাদের কাজে লাগবে, আপনাদের জনস্বার্থে আপনাদের সচেতনতা বৃদ্ধি করতে উপকার আসবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।